আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে। দেশে থাকা দলটির নেতাকর্মীদের মিছিল আর শোডাউন বাড়ছে। দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে, চলতি মাসেই দলটির পক্ষ থেকে বড় ধরনের শোডাউন করা হতে পারে। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সরকারের উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। ব্রিটিশ সংসদে বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে। এ নিয়ে ব্রিটিশ সংসদ থেকে জাতিসংঘের কাছে চিঠিও পাঠানো হতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে ব্রিটিশ এমপিরা দেখছেন গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে। এদিকে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন। সবশেষ জাতীয় পার্টির অফিসে সরকার সমর্থক একটি পক্ষ হামলা চালানোর পর বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে সরকার। পশ্চিমা বেশ কয়েকটি দেশ, যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত, তাদের পক্ষ থেকে সরকারের দ্বিচারিতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও যারা আসলে সন্ত্রাস করছে তাদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ উঠছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের ভোটের রাজনীতি ছিল মূলত দুই দল কেন্দ্রিক। এর একটি আওয়ামী লীগ ও অন্যটি বিএনপি। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশে নির্দলীয় সরকারের যে 4টি অবাধ ও সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। বিএনপি সর্বোচ্চ 2001 সালে প্রায় 41% ভোট পেয়েছিল, আর আওয়ামী লীগ সর্বোচ্চ 49% ভোট পেয়েছিল 2008 সালের নির্বাচনে। 1991 সাল থেকে আওয়ামী ও বিএনপির ভোট ওঠানামা করলেও জামাত ইসলামী এবং জাতীয় পার্টির ভোট ব্যাংক কমতি দেখা গেছে। আর এই সময়টাতে নতুন যে দলগুলোর জন্ম হয়েছে, তাদের কেউ নিজেদের অস্তিত্ব সেভাবে জানান দিতে পারেনি। কিন্তু 15 বছর দেশ শাসনের পর গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগের জন্য দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। প্রথমে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে দল নিষিদ্ধ করা হবে না বলে মত দেওয়া হয়েছিল, কিন্তু সরকারি মিত্রদের চাপের মুখে চলতি বছরের 12ই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সরকার এর জন্য আইন সংশোধন করেছিল। 2025 সালের 12ই মে প্রকাশিত গেজেটে 2009 সালের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের একটি গুরুত্বপূর্ণ সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়। এর আগে বাংলাদেশের রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার জন্য 1974 সালের বিশেষ ক্ষমতা আইন এবং 1978 সালের পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্সের মতো আইন বিদ্যমান ছিল। অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজেই স্বীকার করেছিলেন যে দল নিষিদ্ধ করার জন্য অন্যান্য আইনও ছিল। এরপরও নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এই সংশোধনী আনা হয়েছিল, কিন্তু সরকার এই কৌশল এখন সরকারের মিত্রদের জন্য বুমেরাং হয়ে গেছে। সম্প্রতি এক সপ্তাহের মধ্যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে 3বার হামলা, ভাঙচুর ও আগুন লাগিয়েছে। সবশেষ 5 সেপ্টেম্বর জাতীয় পার্টির অফিসে পুলিশের সামনে আগুন লাগানো হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে 24 ঘন্টার মধ্যে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সূত্রগুলো বলছে, বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে আইন সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু সরকারের মিত্ররা পুলিশের সামনে অন্য রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এ নিয়ে দুটি দূতাবাসের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে 6 সেপ্টেম্বর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হবে। এর মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ স্পষ্ট। ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনাও হয়েছে। এতটা দীর্ঘ আলোচনা হয়েছে যে অনেকে মনে করছেন এটি একটি শক্তিশালী আনুষ্ঠানিক বার্তা। পার্লামেন্টের বিতর্কে একাধিক ব্রিটিশ এমপি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্রের রীতিনীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন। বিশেষ করে 2025 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায়, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং তাদের মূল্যায়নকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে। ব্রিটিশ সরকার, বিশেষ করে ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে
অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশ সরকারের উপর রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুটি নিয়ে চাপ প্রয়োগের জন্য আইসিসি এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। 4 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সেই সাক্ষাতে দল নিষিদ্ধ করা, জাতীয় পার্টির উপর সরকার সমর্থকদের হামলা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ যে বাড়ছে, সেটি জাতিসংঘের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গোয়েন লুইস বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে থাকার কথা বলেছেন, তবে বাংলাদেশের জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো বলছে সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেটি আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্য হবে না তা অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠজন বলে পরিচিত গোয়েন লুইস। এর আগে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ডারুজ অধ্যাপক ইউনূসকে একই বার্তা দিয়ে গেছেন। দেশের বাইরের চাপের মধ্যে আওয়ামী লীগ ইস্যুতে দেশের ভেতরের পরিস্থিতি নিয়ে চিন্তিত অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা। 5 সেপ্টেম্বর রাজধানীর 3টি স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছে। ঢাকার বাইরে 2 জায়গায় মিছিল করেছে। সরকারের জন্য উদ্বেগের বিষয় হলো আগে ঝটিকা মিছিল হতো, কিন্তু শুক্রবারের মিছিলগুলো ঝটিকা আর ছিল না। এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালায়নি। সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে মন্ত্রীপাড়ায় 5 সেপ্টেম্বর বৈঠক করেছেন। সরকারের কাছে জমা পড়া গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের বহর আরো বাড়বে। এর মধ্যে বেশ কয়েকবার বড় আকারে ধরপাকড় করেও দলটির নেতাকর্মীদের দমাতে পারছে না সরকার। সরকারের দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। বিশেষ করে গত 1 সপ্তাহে মিছিলের সংখ্যা ও বহর বাড়তে থাকায় ভাবনায় পড়েছে সরকারের একটি পক্ষ। আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য সরকার এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আরো 1 দফা আইসিটি আইনে সংশোধনী আনা হয়েছে। চার্জশিটে নাম আসলেই প্রার্থী হওয়ার জন্য অযোগ্য হয়ে যাবে এমন নজিরবিহীন ধারাও সংযোজন করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হচ্ছে। অনলাইনে যাতে নমিনেশন জমা দিতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু সরকার এসব উদ্যোগ সত্ত্বেও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ছে। বিশেষ করে দলটির প্রথম সারির কোনো নেতাই দেশে নেই, দ্বিতীয় সারির বহু নেতাও পলাতক। তারপরও মিছিল ও সাংগঠনিক তৎপরতা বাড়ছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী কার্যক্রম মূলত ভারত থেকে পরিচালিত হচ্ছে। দলটি আন্তর্জাতিক যোগাযোগ এর মধ্যে বাড়িয়েছে, আইনি ফার্ম নিয়োগ দিয়েছে। লন্ডনের ডাউটি স্ট্রিট এর মধ্যে জাতিসংঘের কয়েকটি সংস্থার কাছে চিঠি দিয়েছে। এখন সংগঠনটি দেশের অভ্যন্তরে তাদের সাংগঠনিক শক্তি ও তৎপরতার শোডাউন করতে চায়। জাতীয় পার্টির উপর হামলার ইস্যুকে কেন্দ্র করে দলটির তৎপরতা বাড়লে সেটি আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থন আদায় সহজ হবে। বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি জটিল ধাঁধার মতো, যেখানে আইন, তৃণমূলের প্রতিরোধ, সরকারের দীর্ঘ কৌশল এবং আন্তর্জাতিক চাপ সবই একসঙ্গে কাজ করছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, তাদের প্রতীক স্থগিত এবং নেতাদের বিরুদ্ধে মামলা সত্ত্বেও দলটি রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। সরকারের কৌশল এবং আরপিও সংশোধনী সহ নানা উদ্যোগ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার একটি স্পষ্ট প্রচেষ্টা। কিন্তু দলটির সমর্থকদের তৎপরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণগুলো আওয়ামী লীগের অনুকূলে আসতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক মহল, বিশেষত ব্রিটিশ পার্লামেন্ট এবং জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এটা স্পষ্ট, বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে। এটি এমন একটি দাবা খেলার মতো, যেখানে প্রতিটি চাল এবং পাল্টা চাল পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং বোর্ডের চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। অধ্যাপক ইউনূসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব সন্ত্রাস থেকে। 5 সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতার দাবি করা মব সন্ত্রাসীরা। রাতে অবশ্য অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে আবারও সেই একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে। বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অধ্যাপক ইউনূসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতিতান্ত্রিক ইন্তিরিম সরকার। এই বিবৃতি দেওয়ার আগে অধ্যাপক ইউনূসের সমর্থকরা ঢাকায় আরেক দফা তাণ্ডব চালিয়েছে। ঢাকায় আরেক নুরুল হক নুরের সমর্থকরা পুড়িয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। সরকার সমর্থক মব সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছিল, তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য। রোম যখন পুড়ছিল, নীরু তখন বাঁশি বাজাচ্ছিল।
কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে, কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপর, কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তাণ্ডব চালাচ্ছে ইউনূসের মব বাহিনী। সেই বাহিনীর উপর চড়াও হতে গেলে দোষ দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে কবরের লাশও রক্ষা পেল না। অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করা কি খুব অমূলক হবে? মহাশয়, এভাবে আর কতদিন? বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ নরক না বানানো পর্যন্ত তিনি মসনদ ছাড়বেন না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2018 সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বেশ দম্ভ ভরে বলেছিলেন তিনি ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন। শেখ হাসিনাকে দেখে তার মায়ের কথা মনে হয়। বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধুও বলেছিলেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে। এরপর থেকে নূরের দল খুঁজতে থাকে ফ্যাসিস্টের দোসরকে। বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পড়ে লাগে। একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছিল। অভিযোগ জাতীয় পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর ছিল। সবশেষ আগস্টের শেষে এসে নূরের দল আবারও জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী বেদম লাঠিপেটা করে। এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়। পরদিন আবারও জাতীয় পার্টির অফিসে তারা হামলা করে। তারপর থেকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে। 5 সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরি চালায়নি, এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অধ্যাপক ইউনূসের সমর্থক বলে পরিচিত এই মব বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছিল তখন মাত্র 10 হাত দূরত্বে পুলিশ বাঁশিতে ফু দিয়ে যাচ্ছিল। নির্বিঘ্নে আগুন দেওয়ার পর পুলিশকে দেখা যায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিতে। পুলিশ জল কামান নিয়ে হাজির হয়। মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে জল না ছিটিয়ে আগুনে জ্বলতে থাকা একটি মোটরসাইকেল আর জাতীয় পার্টির অফিস নেভানোর কাজ করে জল কামানটি। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তখন বলছিলেন এটি একটি বিরল দৃশ্য। মব সন্ত্রাস করে আগুনে জ্বালিয়ে দেওয়ার পর পুলিশ এসে আগুন নেভাচ্ছে, অথচ তার থেকে চোখের দূরত্বে মব সন্ত্রাসীরা তখন আনন্দে নৃত্য করছিল। অবশ্য আগুন নেভানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। দায়িত্বের প্রতি তারা যে অবিচল সে উদাহরণ রেখেছেন। রাতের এই মব সন্ত্রাসের চেয়ে দিনের মব সন্ত্রাস আরো ভয়াবহ ছিল, যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা। মব সন্ত্রাসীরা যারা নিজেদের তৌহিদি জনতা বলে পরিচয় দেয়, যারা গত বছরে বহু মাজার পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, যাদের তাণ্ডবে অধ্যাপক ইউনূসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি, তারা এবার জুমার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি জ্বালিয়ে দিয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাস কবরেও পৌঁছে গেছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে মব সন্ত্রাসীরা। এর আগে তারা সেখানকার দরবার শরীফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এতে দরবারের ভক্ত সহ 50 জনের বেশি আহত হন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান। দর্শক, গত বছরের সেপ্টেম্বর থেকে মাজারের উপর হামলা শুরু হয়। দফায় দফায় চলে দেশের বহু মাজারে হামলা। পুলিশের একাধিক সূত্র বলছে জেল পলাতক বেশ কয়েকজন জঙ্গি এই মাজার হামলার নেতৃত্ব দিচ্ছে। রাজবাড়ীতেও হামলার সময় 2 জন জেল পলাতক জঙ্গিকে দেখা গেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদেরকে গ্রেপ্তার করার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হলেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে এড়িয়ে গেছে। তবে অধ্যাপক ইউনূসের দপ্তর বরাবর যে কাজটি করেছে সেটি হলো কুসুম কুসুম ভৎসনা করে বিবৃতি দেয়া। তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়ার ঘটনায় ডক্টর ইউনূসের দপ্তর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি। রাজবাড়ী গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সেই কদবাদা কথা নিন্দা জানিয়েছে সরকার। সরকারের ভাষায় এটি অমানবিক ও ঘৃণ্য কাজ বটে, তাই সরকার আগে কয়েকশোবার যেমন বলেছে তেমনি আবারও বলছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। দর্শক, অধ্যাপক ইউনূসের এই ধরনের বিবৃতি আর তার সরকারের কর্মকাণ্ডের উপর মানুষের কি ধরনের অনাস্থা জন্মেছে তা জানা ও বোঝার জন্য চলুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি একটু দেখে আসি। বিবৃতিটি পোস্ট করার পর 1 ঘন্টায় 5,500 রিয়াকশন পড়ে, যার মধ্যে 3,500ই হা হা রিয়াকশন। 480টি কমেন্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি, যার 80% অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাসের জন্য সরকারকে দায়ী করেছে। এই নিন্দা জানানো যে সরকারের শিশু সুলভ আচরণ সেটিও অনেকে তুলে ধরেছেন।
একজন লিখেছেন, হ্যাঁ, লিজেন্ডারি শক্ত প্রতিবাদ কৌশল আবারও। প্রতিবার মব সন্ত্রাস হবে, তাতে কিছু শক্ত শব্দ যোগ করে নিন্দা জানাবে, কিন্তু অ্যাকশনের বেলায় জিরো। একজন লিখেছেন, এ কোন দেশে বসবাস করছি আমরা। আর একজনের মন্তব্য, দেশ পাইলো এক নিন্দা জানানো সরকার। কেউ কেউ বিবেলজিকে জোকস বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, অনেক দিন পরে মজার জোকস শুনলাম। তারপরে আরেকজনের কমেন্ট, নাটক বাস পাপেট সরকার। একজন লিখেছেন, বাংলা সিনেমার মতো হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। সিনেমায় মারামারি শেষে পুলিশ চায়, আর এই সরকার ঘটনা শেষে বিবৃতি দেয়। অন্তর্বর্তী সরকার আমলে আরো ভয়াবহতার আশঙ্কা করেছেন অনেকেই। তেমন শঙ্কায় একজন লিখেছেন, শেষ পর্যন্ত তারা আর কার কার লাশ পোড়ায় দেখার অপেক্ষায় থাকলাম। মানুষ কতটা হতাশ তার জন্য একটি মন্তব্য তুলে ধরছি। লিখেছেন, আমি আর আপনার পক্ষে নাই। আমি খুব আশা রাখছিলাম, আমি ভাবছিলাম এদেশের সকল মানুষ, সকল মতের মানুষ গত 50 বছরের থেকে এবার ভালো থাকবে। আমি অবাক, এই বাংলাদেশে কবর থেকে লাশ উঠিয়ে পুরানোর ঘটনা আমার এত বছরের জীবনে দেখিনি। এটা আমার বাংলাদেশ না। আমি হেরে গেছি নিজের বিবেকের কাছে। দর্শক, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঠিক একদিন আগে আদালতে বিচারকের সামনে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে মব সন্ত্রাসীরা। বিচারক নিরুপায় হয়ে এজলাস ছেড়ে চলে যান। কয়েকদিন আগে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের পক্ষে সভা করতে গেলে মব সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকার মব সন্ত্রাসীদের গ্রেপ্তার তো দূরের কথা, উল্টো যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সন্ত্রাস দমন আইনে জেলে পড়েছে। সেই মামলায় 4 আগস্ট সাংবাদিক মঞ্জুর আলম পান্নার জামিন শুনানি ছিল আদালতে। সেখানে বিচারকের সামনে আইনজীবীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। গত 1 বছরে দেশের বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে বলে যত গলা ফাটিয়েছে সরকার, তার চেয়ে বেশি হয়েছে আদালত পাড়ায় মব সন্ত্রাস। দর্শক, এখন আর দেশের কোনো জায়গা কি বাকি আছে যেখানে মব সন্ত্রাসের আক্রমণ হয়নি? পৌঁছতে পৌঁছতে কবরেও পৌঁছে গেছে যে সহিংসতা আর হানাহানির বীজ গত 1 বছরে অধ্যাপক ইউনূস ও তার সরকার রোপণ করেছে। তার রেশ বাংলাদেশকে কত বছর টানতে হবে তা হয়তো ঈশ্বরই জানেন। সরকারের বিবৃতির পোস্টে একজন মন্তব্য করে লিখেছেন, কবর থেকে লাশ তুলে ফেলার ব্যাপারটা খুবই অ্যালার্মিং। আমাদের রাষ্ট্র ক্রমাগতভাবে ধর্মীয় বিবাদ ম্যানেজ করতে ব্যর্থ হচ্ছে। এই ঘটনা রাষ্ট্রীয় ব্যর্থতার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার সরকার ব্যর্থতা মানতে নারাজ। তার দপ্তর গত 1 বছরে যেমন হাজারো বার আশ্বস্ত করেছে, তেমনি আরো একবার আশ্বস্ত করেছেন 5ই সেপ্টেম্বর। বলেছেন, জনগণকে আশ্বস্ত করছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। যার প্রতিক্রিয়া একজন লিখেছেন, বিবৃতিতান্ত্রিক ইন্টিরিম সরকার। আরেকজন মন্তব্য করেছেন, না আর আইন দেখানো লাগবে না, পুরো দেশটা অরাজকতায় ভরপুর। আপনি কি করছেন তা আগে আপনি উপলব্ধি করুন। আইনের শাসন কেমন হলে মানুষ এমন কাজ করতে পারে? ঠিকমতো 2 দিন কাজ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। হয় পরিস্থিতি কন্ট্রোল করুন, না হয় সসম্মানে দায়িত্ব ছাড়ুন। আমাদের ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব। বাংলাদেশ পুরোপুরি রসাতলে না যাওয়া পর্যন্ত অধ্যাপক ইউনূস কি থামবেন? যদি না থামেন, তাহলে বিবৃতিতান্ত্রিক ইন্টারিম সরকারের আরো অনেক বিবৃতি হয়তো পড়তে হবে। দর্শক, আপনারাও আরো মন্তব্য লেখার সুযোগ পাবেন।